আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ঘরে বাতাসে নিস্তব্ধতা। খাটের মাঝখানে শুয়ে আছে দুটি ছোট্ট প্রাণ, নূর আর আরশি। এক পাশে নুহা, আরেক পাশে আহির। দুজন এর মধ্যে কোনো কথা নেই, শুধু নীরবতা। নূর মাথা গুজে রেখেছে নুহার বুকে, যেন মায়ের উষ্ণতায় তার সমস্ত ক্লান্তি গলে গেছে। আরশি এখনও শক্ত করে ধরে রেখেছে বাবার হাত, যেন ঘুমের মধ্যেও ভয় পাচ্ছে বাবা আবার চলে যাবে কিনা। আর খাটের পাশে আদশা হয়ে আছে, এক হাতে মেয়ের ছোট্ট হাত আঁকড়ে ধরে রেখেছে, অবাক দৃষ্টিতে আরুষির দিকে তাকিয়ে আছে। ঠিক তখনই দরজায় হালকা নখ হলো। নুহা শান্ত গলেই বলল, আসুন। দরজার ফাঁক দিয়ে উকি দিল শিফাত, মুখে হাসির ঝিলিক। ভিতরে ঢুকেই বলল, আরুষি ঘুমিয়ে পড়েছে। আমি আসলে আপনাদের ডাকতে এসেছিলাম, নানু খেতে ডাকছে। আহি চোখ নামিয়ে নিয়ে ঠান্ডা গলেই বলল, আমার খিদে নেই। নুহা কোনো উত্তর না দিয়ে নূরকে আলগা করে চুপচাপ উঠে দাঁড়ালো। সোজা দরজার দিকে পা বাড়ল। শিফাতও তার পিছু নিল। আহির এক মুহূর্ত তাকিয়ে রইল নুহার চলে যাওয়ার দিকে, কিছু না বলেও তার দৃষ্টিতে একরকম শূন্যতা লুকিয়ে। কিছুক্ষণ পর নুহা ফিরে এলো, কিন্তু ঘরে ঢুকেই থমকে দাঁড়ালো। বিস্ময়ের ছাপ ফুটে উঠল চোখে। আহির ঘুমিয়ে পড়েছে। নুহা বলতে গিয়েও পারল না, আহিকে আর জাগালো না সে। আস্তে করে গিয়ে নূরের পাশে শুয়ে পড়ল। হঠাৎ করেই যেন নোহার মনে এক অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে পড়ল। তারা চারজন একসাথে, এটাই যেন নুহাকে অবাক করে দিয়েছিল। কোনোদিনও সে ভাবিনি এমন কিছু ঘটতে পারে। আর সে তো কত খুশি বাবাকে পেয়ে। নোয়া ভেবেছিল হয়তো কোনোদিন মেয়েকে বাবার ছোঁয়া দিতে পারবে না, কিন্তু আজকে সেই মধুর মুহূর্তটাই দেখছে। এক অনিন্দ শান্তি ভর করেছে তার মন। তবে হঠাৎ নোহার মনে হলো এরপর কি হবে। চোখগুলো বিছানায় থাকা আহিরের দিকে গেল। এতদিন পর তাকে এতটা কাছে পাবে, এটা তো কখনোই ভাবিনি। কিন্তু কি আশ্চর্য, দুজন এত কাছে থেকেও কত দূরে। তার মন পড়ল সেই দিনটির কথা, যেদিন সে জানলো সে প্রেগনেন্ট। প্রথম ফোনটা করেছিল আহিরকেই, ফোন রিসিভ হতেই। হ্যালো আহির। কিন্তু ও পাশ থেকে কোনো শব্দই এলো না, আর কলটা কেটে গেল। বারবার চেষ্টা করার পর কেউ কল রিসিভ করলো না। নোয়া ভাবলো হয়তো আহির এখনও রেগে আছে, তাই কথা বলতে চাইছে না। সে একটা মেসেজ লিখে রাখলো, আহির, আমি জানি আপনি হয়তো বা আমার উপর রেগে আছেন, তবে আপনি জানেন আপনি বাবা হচ্ছেন। এখনো কি রাগ করে থাকবেন? আমি কিন্তু আমার সমস্ত রাগ ভুলে আপনাকে কল করেছি। আপনি আসবেন না আমাকে নিতে? আমি আপনার জন্য অপেক্ষা করছি, প্লিজ আসুন। রাতের অন্ধকারে চারিদিকে ঝড়ো হওয়া বইছিল, সাথে বৃষ্টি শুরু হলো। নোয়া তখনও ছাদে দাঁড়িয়ে নির্বাক দৃষ্টিতে বাড়ির গেটের দিকে তাকিয়ে। ঘড়ি কাটা তখন রাত প্রায় 10টা, কিন্তু আহির আসেনি। কিভাবে এটা সম্ভব? বাচ্চার খবর যেন আহির এলো না। নোয়ার ভিতর যেন এক অবর্ণনীয় শূন্যতা তৈরি হলো। এক অসহ্য যন্ত্রণা তার হৃদয়ে ছড়িয়ে পড়ল। নিজেকে প্রশ্ন করতে লাগলো, আহিরকে চিনতে কি ভুল হলো? তার কাছে এই অনুভূতিটি যেন অচেনা। পৃথিবীটি যেন লণ্ডভণ্ড হয়ে গেছে। প্রকৃতিও যেন নুহার মতো অশান্ত হয়ে উঠেছে। হাওয়ার শব্দে সবকিছু হেট হয়ে যাচ্ছে। হঠাৎ নুহার বুকের ভিতর তীব্র কষ্ট জমে উঠল, ফুপিয়ে কেঁদে উঠল। ছাদের মাটিতে বসে পড়ল। বারবার নিজেকে সামলানোর চেষ্টা করেও সে ব্যর্থ হলো। কান্নার প্রতিটি ফোঁটা যেন তার ভেতরে অন্ধকার সত্যকে ফুটিয়ে তুলছিল। এ সময় একটা ছায়া তার কাছে এসে দাঁড়ালো। হঠাৎ করে তার মাথায় ছাতা এগিয়ে ধরল। নুহা চোখ তুলে তাকালো। শিফাত। পরের দিন সকালে শিফাত নুহাকে তার সাথে সিলেটে নিয়ে চলে আসে। শিফাত অবশ্য তখন বলেছিল, আপনি বরং এক কাজ করুন, আহিরের সাথে গিয়ে সামনাসামনি কথা বলুন। চলুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। কিন্তু নুহা সে কথা শোনেনি। ঠিক করেছিল আর কোনো দিন ঝামেলা সে চায় না। নুহার মনে হলো এখন আর আহিরের সাথে মুখোমুখি হওয়ার প্রয়োজন নেই। সুযোগ একবার দিয়েছিল, কিন্তু সে যে আবার ভুল প্রমাণিত হলো। এখন তার একমাত্র লক্ষ্য তার বাচ্চা আহিরের অংশ। এটুকু তার বাকি জীবন কাটিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আহিরের প্রয়োজন নেই। নুহা একটানা ভাবতে ভাবতে হঠাৎ অনুভব করলো, আচ্ছা, আহির তো বলেছিল সে জানেই না তার দুইটা বাচ্চা আছে। তাহলে কি মানে আহির মেসেজটা দেখেনি? আর নূরকে কিভাবে পেল সে? নুহার মনে নানা চিন্তা ঘুরপাক খাচ্ছিল। নুহা ধীরে ধীরে নূরের দিকে তাকালো। নূর তার এক হাতে নুহাকে শক্ত করে আঁকড়ে ধরে অন্য হাতে মাথার নিচে দিয়ে একদম শান্ত ঘুমিয়ে আছে। চুলগুলো এলোমেলো হয়ে কপালে পড়েছে। খুবই কিউট লাগছে তাকে। নুহার চোখে এক তীব্র অনুভূতি চড়িয়ে গেল।
এরপর আরুষির দিকে নজর গেল। আহির তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আরুষি বাবার বুকে ভিতর শান্তিতে ঘুমাচ্ছে। এই দৃশ্যটা যেন নুহার মনে এক অজানা সুখ এনে দিল। অজান্তেই তার ঠোঁটে এক ছোট্ট হাসি ফুটে উঠল। এক নজরে মুগ্ধ হয়ে দেখতে লাগলো তাদের। একসময় নুহার চোখগুলো ভারী হয়ে এলো, নিঃশব্দে ঘুমিয়ে পড়ল। আহির খুব ধীরে চোখ খুলে নুহার দিকে তাকালো। নুহার দিকে মৃদু দৃষ্টি মেলে আহির বলল, আরে একটু হলে আমি ঘুমিয়ে যেতাম। ঘুমের অভিনয় না করলে নিশ্চিত আমাকে ঘর থেকে বের করে দিতেন। আমাদের এইভাবে দেখে আপনার ভালো লাগছিল, তাই না? আহির একটু হেসে বলল, সেম ফিলিংস। আমারও এত ভালো লাগছে, কি বলবো। আপনাকে ছাড়া কত কষ্টে আমার জীবন কেটেছে জানেন আপনি? এত অভিমান আপনার। কেন আমাকে বললেন না নুহা? আমি বাবা হচ্ছি, এটা আমার জন্য কতটা আনন্দের বিষয় ছিল। নূর আমাদের মেয়ে, তাই তো নূর পাশে থাকলে মনে হতো আপনি আছেন। এত বছর আপনি আরুষির থেকে আমাকে দূরে সরিয়ে রেখেছেন, আর নূরও তো আল্লাহর ইচ্ছেতে আমার বেঁচে থাকার মাধ্যম হয়ে সেদিন এসেছিল। প্রকৃতি এক আশ্চর্য জাদুকারী শক্তি, যা কখনো নীরবে, কখনো মৃদু বাতাসের ছোঁয়ায়, কখনো বা দূর পাহাড়ের রহস্যময় নীরবতায় আমাদের সব ব্যথা ভুলিয়ে দিতে পারে। মানুষের হৃদয়ের গভীর ক্ষত কখনো কখনো প্রকৃতির স্নিগ্ধ পরশে আরাম খুঁজে পায়। হারিয়ে যাওয়া প্রশান্তি ফিরে আসে একটুখানি। প্রকৃতি এমনই কিছু সময়ের জন্য হলেও সে আমাদের ভারমুক্ত করে দেয়। প্রকৃতির শীতলতা, তার নিঃশব্দ সান্ত্বনা, কখনো বা প্রবাহমান বাতাসের আলতো ছোঁয়া, এগুলোই হয়তো একমাত্র উত্তর। নোয়াকে হারিয়ে যখন আহির ছন্নছাড়া, তখন ঈশান, ইরিনা আর অনন্যা ঠিক করেছিল আহিরকে আর এই বিষাদময় পরিবেশে আটকে রাখা যাবে না। তাই জোর করে তারা তাকে নিয়ে এসেছে সিলেটে। সবুজে ঘেরা পাহাড়ি প্রকৃতির মাঝে, যেখানে শান্ত নদীর কলতান আর নির্মল বাতাস হয়তো তার ভারাক্লান্ত মনকে কিছুটা হলেও প্রশান্তি দেবে। নিঃসঙ্গতার ভারী নুজ্জ আহির ধীরে ধীরে প্রকৃতির মাঝে নিজেকে একটু একটু করে হারিয়ে দিতে শিখছে। সবুজ চা বাগান, পাহাড়ি রাস্তা আর মেঘের চাদরে মোড়ানো উপত্যকার সৌন্দর্য যেন তার ক্লান্ত হৃদয়ে এক টুকরো প্রশান্তি এনে দিচ্ছে। নদীর ধারে বসে থাকা, পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে নিঃশব্দে দূর আকাশের দিকে তাকিয়ে থাকা, এসবের মাঝে যেন আহিরও ভুলে থাকতে চায় নিজের ভেতরের যন্ত্রণাগুলো। আর এবার সে মনে মনে ঠিক হলো এখান থেকে ফিরে গিয়ে ইতালি ফিরে যাবে। ওই বাড়িতে থাকা আহিরের পক্ষে বেশি কষ্টকর হয়ে পড়ছে। রাতের অন্ধকারে এক মহিলা একটা বাচ্চাকে কোলে নিয়ে তাড়াতাড়ি দৌড়াচ্ছে। পেছনে পুলিশ তাকে তাড়া করছে। সিলেটের শহর থেকে বেশ দূরে নির্জন এক এলাকায় মহিলা বাচ্চাটিকে রাস্তার ধারে একটি ঝোপের মধ্যে রেখে গেল। বাচ্চাটির নিরাপত্তা নিয়ে তার মনে সংশয় ছিল, তবে সে মনে করলো বাচ্চা রেখে পুলিশের হাত থেকে বাঁচা জরুরি। কিন্তু কিছু দূর যাওয়ার পর পুলিশ তাকে ধরে পেল। আহিরা অনেক রাতে বাড়ি ফেরার জন্য রওনা দিয়েছে, তবে এখন কিছুটা ভোর হতে শুরু করেছে। কারণটা, ঈশান হঠাৎ করে অফিসের একটা জরুরি মিটিংয়ের জন্য সকালেই পৌঁছাতে হবে তাকে। রাস্তার এক কোণে গাড়ির টায়ার খারাপ হয়ে গেল। ঈশান গাড়ির টায়ার বদলানোর কাজে মন দিল। আয় দাঁড়িয়ে না থেকে আশপাশে একটু হেঁটে বেড়াতে শুরু করলো। হঠাৎ কাছে একটি বাচ্চার কান্নার আওয়াজ শুনে তার পা থমকে গেল। কান্নার আওয়াজ অনুসরণ করে এগিয়ে গিয়ে সে দেখতে পেল একটি ছোট্ট শিশু ঝোপের মধ্যে পড়ে আছে। কাঁদতে কাঁদতে গলা শুকিয়ে গেছে, যেন আর কান্না করতে পারছে না। আই থমকে দাঁড়িয়ে দ্রুত বাচ্চাটিকে কোলে তুলে নিল। বাচ্চাটির অবস্থা ছিল অত্যন্ত করুণ। সারা গায়ে মশার কামড়ে দাগ। অন্য কোনো জীবজন্তু তাকে আক্রমণ করেনি, এটাই ছিল বড় আশীর্বাদ। আর তাড়াতাড়ি করে বাচ্চাটিকে ঈশানের কাছে নিয়ে আসলো। সবাই অবাক হয়ে গেল। ইরিনা অবাক হয়ে বলল, আহির, এসব কি? কোথায় পেলি ওকে? আহির তাড়াহুড়ো করে বলল, সব জানাবো, তবে আগে বাচ্চাটিকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। ঈশান, তোর কাজ শেষ হলে গাড়ি চালা, আমরা সোজা হাসপাতালে যাব। সেদিন হয়তো বা নূরকে না তো আপনার পাওয়া হতো, না তো আমার। ছোট বাচ্চাটার কত কষ্টে বেঁচে ছিল। আল্লাহর রহমত যে আমার নূরের কিচ্ছু হয়নি। আমার আপনার ওপর কতটা রাগ করা উচিত আপনি বলুন তো? কিন্তু অদ্ভুতভাবে রাগ হচ্ছে না কেন? এতদিন তো পালিয়ে থাকলেন, কিন্তু সেই তো আমাদের দেখা হয়েই গেল। আমিও আর আপনাকে ছাড়ছি না, নেভার। নীলচে আধারে ঢাকা নিস্তব্ধ ঘর। ঘুমের গহন ভেঙে চুরে নুহার চোখ ধীরে ধীরে খুলে গেল। কিছুক্ষণ নিঃশ্বাস পড়ে রইল। বাস্তবের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করলো। রাত তখনও গভীর, চারপাশ নিস্তব্ধতার চাদরে মোড়ানো। কিন্তু হঠাৎই নাকে এলো এক অদ্ভুত গন্ধ, তীব্র, চেনা, অস্বস্তিকর। কয়েক সেকেন্ডের মধ্যে উপলব্ধি করলো এটা সিগারেটের গন্ধ। নুহার কপালে ভাঁজ গভীর হলো। এই ঘরে সিগারেটের গন্ধ কেন? পাশে তাকিয়ে দেখলো বিছানার এক পাশ
ফাঁকা। আহির নেই। বুকের ভেতর এক অজানা অস্বস্তি দলা পাকিয়ে উঠল। নরম পায়ের শব্দে ধীরে এগিয়ে গেল বেলকুনির দিকে। পর্দার আড়াল থেকে উকি দিতেই দৃষ্টি আটকে গেল দৃশ্যটাই। আহির বেলকুনির রেলিং ধরে দাঁড়িয়ে আছে। এক হাতে ধরা জ্বলন্ত সিগারেট, ধোয়ার কুণ্ডলি বাতাসে মিশে যাচ্ছে। মাঝে মাঝে ঠোঁট ছোঁয়াচ্ছে সিগারেটে। চোখের দৃষ্টি অনন্ত শূন্যতায় হারিয়ে গেছে। গভীর কোনো চিন্তার অতলে ডুবে আছে মন। নুহার নিঃশ্বাস ভারী হয়ে এলো। আহির, সিগারেট? নোহার অজান্তেই পিছু হটতে চাইল, কিছু না দেখে ফিরে যাবে, কিন্তু ঠিক তখনই কানে এলো ভারী কণ্ঠস্বর। অবাক হচ্ছেন? নোহার পা থমকে গেল। আহির ধীরে ধীরে ফিরে তাকালো। ঠোঁটের কোণে সেই চিরচেনা মুচকি হাসি। চোখ দুটো অদ্ভুত এক গভীরতায় টলমলো করছে। আপনাকে কিছুই বলার নেই নুহা? নোহা কিছু বলার আগে আচমকা কাশতে শুরু করলো। আহির এক সেকেন্ডও দেরি না করে সিগারেটটা ফেলে দিল। দ্রুত পায়ের নিচে পিষে নিভিয়ে দিল আগুনের শেষ চিহ্ন। চাপা স্বরে বলল, সরি। নোহা কিছু না বলে ফিরে যেতে চাইল। ঠিক তখনই পেছন থেকে একটা শক্ত হাত কবজি চেপে ধরল। মুহূর্তে শীত দাঁড়াবে এক শীতল অনুভূতি নেমে এলো। কি করছেন আপনি? আমার হাত ছাড়ুন। আপনি কিন্তু... বাকিটা আর বলা হলো না। আহির এক ঝটকে নুহাকে নিজের দিকে টেনে নিল। নুহার পিঠ গিয়ে ঠেকল আহিরের উষ্ণ বুকের সঙ্গে। আহির এক হাতে নুহার কোমর আঁকড়ে ধরল, অন্য হাতে শক্ত করে ধরে রেখেছে নুহার হাত। নুহার নিঃশ্বাস কেঁপে উঠল। শরীরের প্রতিটি কোষে শিরায় শিরায় অচেনা এক শিহরণ ছড়িয়ে পড়ল। নরম বাতাস জানালার পর্দা উড়িয়ে আনমনে নাচাচ্ছিল। চারপাশের নীরবতা এত গভীর যে হৃদয়ের ওঠানামা যেন স্পষ্ট শোনা যায়। আহির ধীর কণ্ঠে বলল, কি যেন বলছিলেন? আবার বলুন, ঠিক শুনতে পাইনি। আহিরের কণ্ঠে চাপা অভিমান, দুঃখ আর না বলা এক রাগের প্রতিধ্বনি। নুহা তীব্র বিরক্তি নিয়ে হাত ছাড়ানোর চেষ্টা করলো। গলায় অভিমানের চেয়ে বেশি ক্ষোভের ভাঁজ। বলেছি ছাড়ুন আমাকে। কোন সাহসে আমার হাত ধরেছেন? আহির হঠাৎ অদ্ভুতভাবে হেসে উঠল, অতীতের গভীর ক্ষতচিহ্ন বহন করা হাসি। আপনার হাত ধরতে আমার আবার সাহস লাগে? হাসালেন সত্যি। এবার হয়তো বা বলবেন আপনাকে ছোঁয়ারও আমার কোনো অধিকার নেই। নোহা চোখ তুলে তাকালো আহিরের দিকে। ভেতরে ক্ষত যেন আবার নতুন করে রক্তক্ষরণ শুরু করলো। ঠোঁট কেঁপে উঠল, কণ্ঠস্বর বিষণ্ণ অথচ দৃঢ়। কিছু বছর আগে আপনি নিজেই হাত ছেড়েছিলেন আহির। এখন আবার কিসের অধিকার ফলাচ্ছেন? আহির চোখ নামিয়ে নিল, গভীর শ্বাস নিয়ে বলল, ছেড়ে গিয়েছিলেন আপনি। ছেড়ে যেতে কি আপনি বলেননি? আপনি নিজের কথা এত তাড়াতাড়ি কিভাবে ভুলে গেলেন? ঘরের ভিতর একরাশ নীরবতা যা বলার থেকেও বেশি তীব্র। চারপাশের বাতাস ভারী হয়ে উঠল। দুজনেই স্থির দাঁড়িয়ে রইল। মাঝখানে ঝুলে রইল হাজার না বলা কথা। নীরবতার পর আহির আবার মুখ হলো। কণ্ঠস্বর এবার একটু কাঁপলো, ঝরে পড়ল একরাশ যন্ত্রণা। হ্যাঁ, আমি স্বীকার করছি আমি ভুল করেছি। কিন্তু আপনার কি মনে হয় আপনার এই চলে যাওয়াতে আমি স্বস্তি পেয়েছি? রাগের বশে বলা কয়েকটা কথার জন্য আপনি আমাকে এত বড় শাস্তি দেবেন? জানেন আপনাকে ছাড়া আমি কেমন ছিলাম? প্রতিটা মুহূর্তে অনুতাপে পুড়েছি, পাগলের মতো আপনাকে খুঁজেছি। রাতের পর রাত নির্ঘুম কেটেছে। শুধু একটাবার দেখতে চেয়েছি আপনাকে। মনে হতো আমার দুনিয়াটাই থমকে গেছে। আইরের চোখের কোণে জমে ওঠা অশ্রু তার বেদনা সাক্ষী। গলা শুকিয়ে এলো, বুকের ভেতর যেন কিছু একটা মুচড়ে উঠল। এখন আপনাকে পেয়েছি অথচ কষ্টটাই বেশি হচ্ছে জানেন। আপনি বলতেন না আমার নীরবতা আপনাকে পোড়ায়? এবার অনুভব করুন আমি কিভাবে পুড়েছি। হ্যাঁ, আমি ভুল করেছি, স্বীকার করছি। আপনি চাইলে আমাকে শাস্তি দিতে পারতেন, শাস্তি দিতেন, যে কোনো শাস্তি মাথা পেতে নিতাম। কিন্তু আমাকে ছেড়ে যাওয়ার শাস্তিটা না দিলেও পারতেন নুহা। এই কষ্টের চেয়ে বেশি শাস্তি আর কি হতে পারে? কেন বলেননি কিছু? নোয়া নিঃশব্দে শুনছিল। কিছু বলতে গিয়েও ওর ঠোঁট কাঁপল, কোনো শব্দ বের ছিল না। গলার কাছে আটকে থাকা কথাগুলো যেন হঠাৎ করেই হারিয়ে গেল। চোখ বেয়ে নেমে এলো নিঃশব্দ অশ্রু। ধীরে ধীরে মুখ তুলে তাকালো আহিরের দিকে। চোখে চোখ পড়তেই কেঁপে উঠল ভেতরটা। আহিরের দৃষ্টিতে কি ছিল? অভিমান, বেদনা, ভালোবাসা নাকি হারিয়ে ফেলার ভয়? বোঝা গেল না। শুধু নুহার মনে হলো এই দৃষ্টি সইবার মতো সাহস তার নেই। ঠিক তখনই ঘরের ভেতর থেকে এলো এক কোমল ঘুমজনক কণ্ঠস্বর। মাম্মা, মাম্মা তুমি কোথায়? নুহা এক মুহূর্তে বাস্তবে ফিরে এলো। আরুষি ডাকছে, আমাকে যেতে হবে। আহির নুহাকে সেভাবেই শক্ত করে ধরে রাখলো। নুহা বিস্ময়ে তাকিয়ে থাকলো আহিরের দিকে।
নুহার কণ্ঠে একরাশ অভিমান, বেদনা আর ক্লান্তি। চোখে জমে থাকা অশ্রুর ভার সে গলার স্বরে লুকিয়ে রাখার চেষ্টা করলো। আপনি জোর করছেন। কি শুনতে চাইছেন? আমি আপনাকে প্রমাণ দিতে দিতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম আহির। আর এখন এই যে আপনি এসব বলছেন, এতে কিছু বদলে যাবে বলে মনে হয়? যদি ভাবেন এখন সব ঠিক হয়ে যাবে, তবে ভুল ভাবছেন। আরশির কথা ভেবে যদি ভাবেন আমি ফিরে যাব, সেটাও ভুল। এত সহজে সবকিছু কিভাবে ভুলে যাব? নুহার কণ্ঠস্বর তীক্ষ্ণ হয়ে উঠল। আমি আপনাকে ঘৃণা করি, বুঝতে পেরেছেন? আমাদের মধ্যে আর কিছুই অবশিষ্ট নেই। যা ছিল তা আপনি নিজেই কিছু বছর আগে শেষ করে দিয়েছেন। আমি আমার জীবনকে নতুন করে শুরু করেছি, অনেকটা এগিয়ে গেছি। আমার এই জীবনে আপনার কোনো প্রয়োজন নেই। আমার কাছে এখন আর এসব কিছু কোনো মূল্য রাখে না। আর আপনি বলতে চাইছেন আমাদের সম্পর্কটা আপনার কাছে আর কোনো মূল্য রাখে না, তাই না? আমাদের ভালোবাসা, অবশ্য আপনি তো কখনো আমার ভালোবাসার গভীরতাটা উপলব্ধি করতে পারেননি। শুধু ঘৃণা করেন, তাই তো? বলুন কতটা ঘৃণা করেন? আমি যতটা ভালোবেসেছিলাম তার চেয়েও বেশি ঘৃণা করতে পারবেন? আহিরের কণ্ঠে চাপা যন্ত্রণা, অথচ দৃষ্টি কঠিন। এক মুহূর্ত নুহার দিকে তাকিয়ে বলল, আপনি কি বলতে চাইছেন? আপনি আমাকে ভুলে গেছেন? আমাকে আর ভালোবাসেন না নাকি? আহিরের কথা শেষ হওয়ার আগেই ছোট্ট একটি কণ্ঠস্বর ঘরের নিস্তব্ধতা ভেঙে দিল। মাম্মা তুমি কি এখানে? আহির সঙ্গে সঙ্গে নোয়াকে ছেড়ে দিল। আর সে দৌড়ে এসে মায়ের পাশে দাঁড়ালো, বড় বড় চোখে বাবার দিকে তাকালো। পাপা কি হয়েছে মাম্মা? নোহা দ্রুত চোখের পানি মুছে নিল, কণ্ঠস্বর স্বাভাবিক রাখার চেষ্টা করলো। কিছু না মা, তুমি উঠে এলে যে, চলো ঘুমাবে। আর সে একটু অভিমান নিয়ে বলল, তোমাকে না পেয়ে ভয় পেয়েছিলাম। পাপা তুমি ঘুমাবে না? চলো। আহির একবার নুহার দিকে তাকালো, সেই চেনা দৃষ্টি যেখানে অভিমান, কষ্ট আর একরাশ না বলা কথা জমে আছে। তারপর ধীরে ধীরে আরুষিকে কোলে তুলে নিল। চলো মাম্মা। আর আপনি ভুল ধারণা থেকে বেরিয়ে আসুন নুহা। ভুলে গেছেন আমাকে, এগিয়ে গেছেন নিজের জীবনে, ভালো আছেন আমাকে ছাড়া। আমি আপনার ভালো থাকা নষ্ট করব না। আমি কি একবারও বলেছি আপনাকে চাই কিংবা সম্পর্কটা ঠিক করতে চাই? তবে হ্যাঁ, যা চাই তা হলো আমার মেয়েরা আমার কাছে থাকবে। তার জন্য আমাকে যা যা করতে হয় আমি তাই করব। কিন্তু আমার মেয়েদের থেকে আপনি আমাকে আলাদা করতে পারবেন না, কথাটা মাথায় রাখবেন। চলো মাম্মা। আরুষি জড়িয়ে ধরে আহির চলে গেল। বাতাসে ভেসে থাকলো নোহার অব্যক্ত আর্তনাদ, চোখের গভীরে জমে থাকা এক সমুদ্র অতীত, যা হয়তো সে আর কখনো প্রকাশ করতে পারবে না। সকালটা যেন প্রকৃতির এক অপূর্ব রূপকথা, নরম রোদ, শিশিরে ভেজা ঘাস আর হালকা শীতল বাতাস, চারপাশে এক অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে আছে। অথচ নুহার মনে যেন অজানা অশান্তির ঝড় বইছে। নুহা জানে এই শান্ত সকালটা আসলে কেবল বিরতির মতো, খুব শীঘ্রই আবার কোনো ঝড় শুরু হবে। মরিয়ম বেগম নাস্তার টেবিলে সবাইকে আহ্বান জানালেন। আহির স্বাভাবিকভাবেই বসে আছে, আরশি আর নূরের সঙ্গে গল্পে মগ্ন হাসি মুখে খাচ্ছে। অথচ নোহার বুকের মধ্যে কেবলই অস্বস্তি জমে উঠছে। জানি এ শান্ত মুহূর্ত বেশিক্ষণ থাকবে না। মরিয়ম বেগম বাটি থেকে চিংড়ি তুলে আহিরের থালায় দিতে যাচ্ছিলেন, ঠিক তখনই নোহার দৃষ্টি গিয়ে পড়ল সেখানে। নানি অনেকে চিংড়ি দিয়ে না, ওনার চিংড়িতে অ্যালার্জি আছে। আহির কিছুক্ষণ নোহার দিকে তাকিয়ে রইল। নোহা দ্রুত চোখ সরিয়ে নিল। আহিরের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল, কিন্তু সেটা এত ক্ষীণ যে কেউ তা খেয়ালই করল না। মরিয়ম বেগম একটু বিস্মিত হলেন। ওহ, আমি তো জানি না, তাই বুঝতে পারিনি। আহির হাসি মুখে তাকিয়ে বলল, ঠিক আছে, কোনো ব্যাপার না। ঈশান মোবাইলটা বের করে বলল, আহির ভাই, ইরিনা বারবার ফোন করছিল। আমি যদিও কিছু বলিনি এখনো। আমরা কি আজকে ফিরছি? আহির চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, কঠিন চোখে কঠিন এক অভিব্যক্তি। হ্যাঁ, অনন্যা আরুষিকে রেডি করে নে, আমরা আজকেই বাড়ি ফিরছি। নুহার ভেতরটা ধক করে উঠল, তার কণ্ঠ কেঁপে উঠল। আরুষি রেডি হবে মানে? আহির কোনো উত্তর দিল না, সোজা চলে গেল। নোয়া হতবুদ্ধির মতো তাকিয়ে রইল, যেন বুঝতেই পারছে না এর অর্থ কী। মুহূর্তের মধ্যেই তার বুকটা হাহাকার করে উঠল। সে দ্রুত অনন্যার দিকে তাকালো। দেখো অনন্যা, তোমার ভাইয়া কিন্তু বাড়াবাড়ি করছে। কি বলে গেল? আরুষিকে নিয়ে যাবে মানে? আমাকে সব দিক থেকে এলোমেলো করে দিয়ে ওনার শান্তি হয়নি। সব কিছু হারিয়ে আমি শুধু আরুষিকে আঁকড়ে ধরে বেঁচে আছি। এখন ওকেও কেড়ে নিতে চাইছেন উনি। ওকে আমি গর্ভধারণ করেছি, একা বড় করেছি, তখন উনি কোথায় ছিলেন? আর এখন এসেছেন অধিকার দেখাতে। শিপাত শান্ত স্বরে বলল, শান্ত হন নোহা,
এমন কিছুই হবে না। নুহার চোখ দিয়ে নীরব অশ্রু গড়িয়ে পড়ল। তার কণ্ঠ ভারী হয়ে এলো। শিফাত প্লিজ কিছু করুন, আমি আমার মেয়েকে ছাড়া বাঁচতে পারবো না। ও আমার প্রাণ, আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। আমি ওকে হারাতে পারবো না। শিফাত এক মুহূর্ত নুহার কষ্ট ভরা চোখের দিকে তাকিয়ে থাকলো, তারপর দৃঢ় স্বরে বলল, আপনি চিন্তা করবেন না, আমি দেখছি। বলে দ্রুত উঠে চলে গেল। নুহা অসহায়ের মতো আরশি আর নূরের দিকে তাকিয়ে বসে রইল, বুকের মধ্যে ভয় আর বেদনার এক অদৃশ্য আগুন নিয়ে। মিস্টার আহির, আপনার মনে হয় না আপনি বাড়াবাড়ি করছেন? আহির চোখ সরু শিফাতের দিকে তাকালো, যেন প্রশ্নটা মাপচোক করছে। তার স্বভাবসিদ্ধ স্বরবিহীন হাসিটা ঠোঁটে লেগেই রইল। সিফাত রাইট? তা আমার কোন কাজটা আপনার বাড়াবাড়ি মনে হলো? শিফাত বিরক্ত চোখে তাকালো, গলায় সুস্পষ্ট তীক্ষ্ণতা। এমন একটা ভাব করছেন যেন কিছুই জানেন না। আপনার কি ন্যূনতম সেন্স আছে? থাকলে নোহাকে এইভাবে ছেড়ে দিতে পারতেন না। এমনকি সন্তানের কথা শুনেও আসেননি। নোহা অপেক্ষা করেছিল জানেন, কিন্তু আপনি ছিলেন না। নোহার কথা বাদ দিলাম, কিন্তু আরুষিকে তো নোহা একাই বড় করেছে, আর এখন হুট করে এসে আপনি ওকে নিয়ে যাবেন? আপনার কি একটু বিবেকে বাঁচছে না? নোহার দিকে একবার তাকিয়ে ওনার অবস্থা দেখুন। আপনি কি মনে করেন নিজেকে? আপনার কোনো অধিকার নেই আরুষির ওপর। আইরের চোখ এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। হাসিটা মিলিয়ে গেল না, বরং তার কণ্ঠে এক ধরনের নৈবেক্তিক দৃঢ়তা নেমে এলো। আমার স্ত্রী, আমার সন্তান নিয়ে যাব না রেখে যাব, এটা সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত ব্যাপার। আপনি মাঝখানে আসছেন কেন সেটাই তো বুঝতে পারছি না। শিফাতের ধৈর্যের ভাত যেন এবার সত্যি ভেঙে গেল, কণ্ঠ কঠিন হয়ে উঠল, আবেগের আগুনে জ্বলসে উঠল তার চোখ। আপনার অনুপস্থিতিতে নোহার প্রতিটি কঠিন মুহূর্তে আমি ছিলাম। আরও সে হয়তো আপনার মেয়ে, কিন্তু জন্মের পর কোলে নিয়েছিলাম আমি। হাত ধরে হাঁটতে শিখিয়েছি, সব আবদার পূরণ করেছি। একজন বাবার যা যা দায়িত্ব সবটা পালন করেছি। সবচেয়ে বড় কথা, আমি ওকে আমার নিজের সন্তানের মতো ভালোবাসি। আপনি চাইলেই তো আর ওকে আপনাকে দিয়ে দেব না, তাই না? এক মুহূর্তের নিস্তব্ধতা। আহির শান্ত অথচ শানিত স্বরে বলল, 1 মিনিট সিফাত। আহিরের চোখের দৃষ্টি গভীর অথচ তীক্ষ্ণ। আপনি আমার অনুপস্থিতিতে আমার স্ত্রী আর সন্তানের যত্ন নিয়েছেন, তার জন্য ধন্যবাদ। আর আরুষিকে নিজের মেয়ে ভাবেন, সেটাও মানলাম। কিন্তু সত্যিটা হলো আরুষি ইবনান মীর, ডটার অফ আহির ইবনান মীর। আর নুহাকে নিয়ে আপনি অতটাও ভাববেন না প্লিজ। বাকি সব কিছু স্বাভাবিকভাবে নিলেও আমি থাকতেও আমার সামনেই যদি আমার বউকে নিয়ে অন্য কেউ এতটা ভাবে, সেটা আমি সহজভাবে নিতে পারছি না। শিফাতের চোখের ক্রোধের ঝিলিক, ঠোঁটের কোণে একটুখানি বিদ্রুপের রেখা। বউ বউ করছেন তো? একবারও ভেবেছেন নোহা আদতে কি চায়? নোহা কি আপনাকে স্বামী হিসেবে মানে? উনি কি সত্যি আপনার সঙ্গে যেতে চান? আহির একটু হাসল, তবে সেই হাসিতে উপহাস নেই, নেই কোনো দুর্বলতা, বরং সেখানে জড়িয়ে আছে এক অদম্য দৃঢ়তা, এক প্রবল আত্মবিশ্বাসের ছায়া। আমি আপনার মতো সবার চিন্তা একা করার দায়িত্ব নিয়ে বসে নেই সিফাত। আর আমি অতটা উদার নই যে সহজে হৃদয়ের সবচেয়ে প্রিয় মানুষটিকে ছেড়ে দেব। 5টি বছর ধরে যাকে উন্মাদের মতো খুঁজে ফেলেছি, যার অনুপস্থিতি প্রতিটা মুহূর্তে আমাকে নিঃশেষ করে দিয়েছে, যার প্রতি আমার ভালোবাসা নিজের অস্তিত্বের চেয়েও গভীর, তাকে কি আবারও ছেড়ে দেওয়ার ভুল করব? নুহা যদি নাও চায় তবু আমার সাথেই থাকবে। তবে আমি নিশ্চিত করে বলতে পারি, নুহা আমাকেই চায়। এখন না চাইলেও পরে চাইবে। ওনাকে চাইতেই হবে। পেছন থেকে ঈশানের কণ্ঠ ভেসে এলো, আহির ভাই, আমরা কখন বের হব? আমার অফিসে যাওয়া জরুরি। আহির এক ঝলক ঈশানের দিকে তাকালো, এক দৃষ্টিতে অনড় দৃঢ়তা, ঠোঁটের কোণে একটুখানি নিষ্প্রিয় অভিব্যক্তি নিয়ে ধীর কণ্ঠে বলল, একটা কাজ কর, অনন্যাকে নিয়ে ফিরে যা। আমি আরুষি আর নূর সাথে ওদের মাম্মাকে নিয়েই ফিরব। আহির এক মুহূর্তের জন্য সে শিফাতের চোখের দিকে তাকালো। আহিরের দৃষ্টি শীতল অথচ বিদ্ধ করার মতো তীক্ষ্ণ। ধীর পায়ে ঘুরে দাঁড়িয়ে বাড়ির ভিতরের দিকে চলে গেল। মেঝেতে চাইল তার সিদ্ধান্তের উপর আর কোনো শক্তি প্রভাব ফেলতে পারবে না, না সময়, না মানুষ, না ভাগ্য। আহির ঘরে ঢুকতে নুহা এক ঝটকায় উঠে দাঁড়ালো, তার চোখে প্রশ্ন, কণ্ঠে চাপা বিস্ময়। শিফাতের সাথে কি নিয়ে কথা বলছিলেন? আহির ধীর স্থির ভঙ্গিতে শার্টের হাতা গুটিয়ে নেয়, ঠোঁটের কোণে এক চিলতে রহস্যময় হাসি খেলে গেল। আপনার তো দেখি জানার খুব আগ্রহ। শুধু সিফাতি কেন, ঈশানের সাথেও কথা বলেছি, সেটাও জানতে চান? নোয়ার মুখে রেখার বিরক্তির ছাপ পড়ে, গলা খানিকটা কঠিন হয়ে ওঠে। আমি সত্যি অবাক হচ্ছি আপনাকে দেখে আহির। আর নিচে আপনি কি বললেন?
আপনি আরুষিকে নিয়ে যাবেন? আপনি বললেই আমি ওকে নিয়ে যেতে দিব? আপনি কি ভেবেছেন? আহিরের নির্বিকার কণ্ঠে উত্তর। অনেক তো হলো, এবার স্ত্রী সন্তান নিয়ে শান্তিতে সংসার করব। নোহা একরকম তার ছেলের হাসি ছুড়ে দেয়। সেই হাসির মাঝে উপহাস অবজ্ঞা, যেন আহিরের কথাগুলো নিছকই এক ব্যঙ্গাত্মক রসিকতা। কোন মুখে আপনি আমাকে নিজের স্ত্রী বলে দাবি করেন? আর এটাও কিভাবে ভাবলেন যে আমি আপনার সাথে শান্তিতে সংসার করার জন্য বসে আছি? আহির চুপ করে থাকলো কিছুক্ষণ, তারপর ধীর পদক্ষেপে একপাশে গিয়ে থাকা আলমারিতে হেলান দিল। চোখে এক অদ্ভুত প্রশান্তি, ঠোঁটে এক অদৃশ্য অভিমানের রেখা। আমি স্ত্রী বলেছি বলে আপনাকে নিয়েই সংসার করব সেটা তো বলিনি। আপনি চান না বলে কি আমার মেয়েদের মা লাগবে না? তাদের মায়ের ব্যবস্থা তো করতেই হবে। অবশ্য যদি আপনি রাজি থাকেন তবে অশান্তির সংসারও চলতে পারে। নোহার চোখে ক্ষোভের আগুন জ্বলে উঠল। নীলাপ দৃষ্টি যেন বিদ্ধ করে আহিরকে। নোহা আহিরের দিকে একটু এগিয়ে গিয়ে দৃঢ় কণ্ঠে বলল, আপনার কি মনে হয় আমি আপনার সাথে মজা করছি? আহির গভীর দৃষ্টি নোহার চোখে নিবদ্ধ করল। কণ্ঠস্বর স্থির, অথচ তাতে লুকিয়ে থাকা বিষাদের সুর স্পষ্ট। আমাদের ডিভোর্স হয়েছে বলে তো মনে পড়ছে না? তাহলে আপনার তো আমার বেআইন হয়ে যাওয়ার কথা নয় যে আমি আপনার সাথে মজা করব। আহির নোহার দিকে একটু ঝুঁকে আসলো। নোহার চোখের গভীরে যেন কিছু খুঁজে বেড়ালো। আপনি বলছিলেন আপনি আমাকে ঘৃণা করেন, তাহলে চলে যাওয়ার আগে ডিভোর্স দিয়ে গেলেন না কেন? নিশির নামে সম্পত্তি লিখে দিতে পারলেন, অথচ ডিভোর্স পেপার পাঠানোর কথা একবারও ভাবলেন না। এই আপনার ঘৃণা করার নমুনা। নোহা নীরব, কিন্তু চোখে যেন ঝলসে ওঠা অগ্নিশিখা। আর একটু থেমে আরো শান্ত গলায় বলল, আর একটা ব্যাপার খটকা লাগছে। ধরুন আপনি সত্যিই আমাকে ঘৃণা করেন, আমার কোনো অস্তিত্ব আপনার জীবনে নেই, তারপরেও হয়তো এখনো আপনার মনে আমি আছি, তাই না? যদি না থাকতাম তাহলে সিফাত তো এক পায়ে রাজি ছিল আমার মেয়ের বাবা হতে, কিন্তু তবুও আরুষিকে শেষ পর্যন্ত আমার পরিচয়ই দিয়েছেন। ব্যাপারটা কি একটু সন্দেহজনক নয়? যাই হোক, সিফাত এখনো রাজি আছে আমার মেয়েকে নিজের মেয়ে করতে, আমার বউকেও হয়তো। আহিরের বাক্য অসমাপ্ত থেকে গেল। নোহার যেন ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। কণ্ঠ কেঁপে ওঠে। চোখের জলকে শক্ত হাতে আটকে রেখে আহিরের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, আপনি কি সব নোংরা কথা বলছেন? সিফাতের ব্যাপারে আপনার কোনো অধিকার নেই বাজে কথা বলার। যখন আমি খুব করে চেয়েছিলাম অন্তত আপনি আমার পাশে থাকুন, আমাকে বিশ্বাস করুন, তখন কোথায় ছিলেন আপনি? সিফাত প্রথম থেকেই আমাকে বিশ্বাস করেছে, আমার পাশে থেকেছে, আরুষিকে নিজের সন্তানের মতো ভালোবেসেছে, আগলে রেখেছে। আর আপনি এখন? যদি আমি জানতাম তাহলে কি আমি ভালোবাসতাম না? আমি আগলে রাখতাম না নুহা? নোহার বাক্যগুলো গলার মধ্যে বাষ্প হয়ে আটকে গেল যেন। আহির নির্বিকার মুখে নোহার দিকে তাকিয়ে রইল, যেন এই অদৃশ্যের জন্য সে প্রস্তুতি ছিল। কিন্তু তার চোখে কি একটুখানি বেদনাও নেই? হয়তো আছে, হয়তো নেই, অথবা সে নিজে জানে না। নোহার চোখের ক্রোধের আগুন, কণ্ঠে ঝলসে ওঠা ব্যথার প্রতিধ্বনি। আহির নোহার বাহু ধরে শক্ত করে ঝাঁকিয়ে বলল, কি হলো, কথা বলছেন না যে? সিফাত আমাদের জীবনে একজন বাইরের মানুষ। সে যদি আরুষিকে ভালোবাসতে পারে তবে আমি পারতাম না কেন আপনার মনে হলো? সিফাত আরুষিকে ভালোবাসে বলে আপনার কাছে সে মহান, তার জন্য আপনার মনে কতটা সম্মান। আর যে মানুষটা আরুষিকে জন্ম দিয়েছে তার জন্য শুধুই ঘৃণা। নোহা হতবাক হয়ে কিছুক্ষণ আহিরের মুখের দিকে তাকিয়ে থাকলো। এক ঝটকায় আহিরের হাত সরিয়ে দিল। চোখ জ্বলে উঠছে রাগে আর দুঃখের মিশ্রণে। আপনি কি জানেন কেন আমি সিফাতের ওপর ভরসা করি? কারণ উনি আমাকে প্রশ্ন করেননি, আমার কাছে প্রমাণ চাননি। সবচেয়ে কঠিন সময়ে বিনা বাক্যে আমার সাথে ছিলেন, আমার পাশেই থেকেছেন, আমার বিশ্বাসে আঘাত দেননি। অথচ আপনি নিজেকে আমার ঘরের লোক বলেন। আপনার কি মনে নেই সেদিন কি বলেছিলেন? আমার সামনে আর আসবেন না নুহা, চলে যান আমার বাড়ি থেকে, আমাদের সম্পর্ক শেষ। আপনার সেই কথার পরেও কি আমি আপনার ঘরে থাকতাম বলুন? আমি বাধ্য হয়েছিলাম চলে যেতে। তখনও জানতাম না আমার জন্য আপনার একটা অংশ বেড়ে উঠেছে। যখন জানতে পারলাম সবার আগে আপনাকেই জানাতে চেয়েছিলাম। কত আশা নিয়ে আপনাকে ফোন করেছিলাম, আপনি রিসিভ করলেন, আমার কণ্ঠ শুনলেন। তারপর আপনি কি করলেন? আমার মুখের উপর কল কেটে দিলেন। তাও আমি আপনাকে মেসেজ করলাম, অপেক্ষা করলাম, তবু আপনি এলেন না। তারপরেও কি আমি আপনার কাছে ফিরে আসতাম আহির? নোহা ধাক্কা দিয়ে আহিরকে দূরে সরানোর চেষ্টা করলো। কণ্ঠ রুদ্ধ হয়ে আসলো, আপনি কি ভাবেন আমি এতটাই সস্তা? আমার আত্মসম্মান নেই?
যে এত কিছুর পরেও বারবার আপনার কাছে ফিরে আসব, আর আপনি আবার আমাকে এইভাবে দূরে সরিয়ে দেবেন? শেষের কথাগুলোতে নুহার কণ্ঠ আটকে আসলো, ঠোঁট কাঁপছে, চোখের কোণে অশ্রু যেন পাত মানতে চাইছে না। আহির দীর্ঘ সময় নুহার দিকে স্তব্ধ হয়ে তাকিয়ে থাকলো। হঠাৎ করে তার সমস্ত দৃঢ়তা একত্রিত করে নুহাকে শক্ত করে জড়িয়ে ধরল। নুহা ছটফট করে উঠল, তবে আহির ছাড়ল না, বরং আরও নিবিড়ভাবে মিশিয়ে নিল নিজের সাথে, আরও শক্ত করে, আরও গভীরভাবে বুকের মধ্যে আটকে রাখল। নুহার প্রতিবাদ, তার কাঁপানো শরীর কিছুতেই আহিরের দৃঢ়তা কমল না। এক দৃষ্টিতে শুধু নুহাকে জড়িয়ে ধরে রাখল, যেন সেসব বেদনাকে তার ভেতর ধারণ করতে চাইছে। নুহার শরীর কাঁপছিল, প্রতিটা অঙ্গ যেন প্রতিবাদে থরথর করে উঠছে, কিন্তু আহির ছাড়ল না। আহিরের স্পর্শে অদ্ভুত এক নিষ্পাপ আবেগ মিশে যায়, যা ভাষায় প্রকাশ করা সম্ভব না। শরীর, মন, আত্মা সব কিছু যেন এক গভীর সুরে একত্রিত হওয়ার তাগিদে। নুহার সহ্য করতে পারল না, কান্নাই ভেঙে পড়ল। কষ্ট, যন্ত্রণা, প্রতিটা অনুভূতি বের হয়ে এলো তার ঠোঁট ফুঁড়ে, প্রতিটা শব্দ একটা বেদনার দাগ। আপনি কেন এসেছেন? কেন আবার এলোমেলো করে দিতে এসেছেন আমার গোছানো জীবনটা? আমি নিজেকে সময়ের এক প্রাচীরে বন্দি করেছিলাম, শিখে নিয়েছিলাম নিজে নিজে বাঁচতে, আপনাকে ভুলে থাকতে। হ্যাঁ, আপনি আমার হৃদয়ের অলিন্দে আছেন, আমার নিঃশ্বাসে আছেন, প্রতিটা স্পন্দনে আপনি জড়িয়ে আছেন, কিন্তু এখন আর আমি ফিরতে চাই না। আহির, প্লিজ চলে যান আমার জীবন থেকে, শান্তি দিন আমাকে, এইটুকু প্রার্থনা। আহির নড়ল না, নুহাকে আগের মতোই জড়িয়ে রাখল। অনেক দিনের শূন্যতাকে যেন পূর্ণ করার একটু প্রয়াস। নুহার চোখে অশ্রু আর কষ্ট নিঃশব্দে এক আঘাতের মতো আহিরের বুকের ভেতর পৌঁছালো। আহির এক মুহূর্তের জন্য থেমে গিয়ে বিক্ষিপ্ত আবেগগুলো মিশিয়ে বলে উঠল, সব কিছু কি এতটাই সহজ নুহা? আমি চলে গেলেই কি সব কিছুর সমাধান হবে? নুহা চোখ মুছে ফেলে পুরো শরীরের শক্তিতে এক ধাক্কায় আহিরকে সরিয়ে দিল। তারপর এক নিঃশ্বাসে হৃদয়ের অগোছালো অনুভূতিগুলো বলতে লাগলো, জানি না, তবে আমি আপনার কাছে ফিরতে চাই না। আমি আপনাকে ঘৃণা করি, বুঝেছেন? ঘৃণা করি। প্লিজ চলে যান, হাত জোর করে বলছি, আমার জীবনে আর ফিরবেন না। কথাগুলো বলেই নুহা নিজেকে আর ধরে রাখতে পারল না। বুকের ভেতর অস্থিরতা ছড়িয়ে গেল। দাঁড়িয়ে থাকা আহির স্তব্ধ হয়ে তাকিয়ে রইল নুহার চলে যাওয়ার দিকে। নুহা দাঁড়িয়ে আছে দূরের পাহাড়ের দিকে মুখ করে, তার চোখ দুটি একদম অন্যমনস্ক, কোনো এক গভীর চিন্তায় ডুবে গেছে। মনে হয় সারা পৃথিবী তার উপর নেমে এসেছে। একদিকে নিঃশ্বাস প্রশ্বাস, আর অন্যদিকে অজস্র প্রশ্ন, যে প্রশ্নগুলো তাকে তাড়িয়ে বেড়াচ্ছে, যা ভেতরে ভেতরে এক বিশাল ঝড়ের মতো ঘুরপাক খাচ্ছে। কি করব আমি? সত্যিই কি সব কিছু এতটা সহজ? আর যদি আহির চলে যায়, তাহলে আরুষি, ওকে কিভাবে সামলাবো? আর আমি কিভাবে থাকবো নূরকে ছাড়া? নূর কি তার মাম্মাকে খুঁজবে না? আমি কিভাবে পারবো ওকে ছেড়ে থাকতে? এত বছর পর তো ওকে ফিরে পেয়েছি। নুহার কাছে চারপাশটা যেন ঘুটঘুটে অন্ধকারে পোড়া মনে হলো। নুহার মনে হলো তার সব কিছুতেই যেন এক বিভীষিকাময়ী জটিলতা ছড়িয়ে গেছে, যেন সব কিছু ধূসর হয়ে উঠেছে। সবসময় কেন আমার জীবনে এমন পরিস্থিতি আসে? কেন আমার জীবনের প্রতিটা অধ্যায় এত কঠিন? ঠিক তখনই কানে এলো এক পরিচিত মিষ্টি কণ্ঠ, মাম্মা। নুহা চমকে ঘুরে তাকালো, আর তাকাতেই তার চোখ স্থির হয়ে গেল বিস্ময়ে। সেখানে দাঁড়িয়ে নূর আর আরশি, দুজনেই একে অপরের পাশে। নূর পড়েছে আরশির জামা, দুজনের মুখে মিষ্টি হাসি। আরশি দুষ্টামির সঙ্গে বলল, মামা বলো তো, কে নূর আর কে আরশি? নুহার মুখে মায়াবী এক হাসি ফুটে উঠল। সত্যি তো, এই দুজনকে দেখে যে কেউ ভুল করতে বাধ্য। গায়ের রং, উচ্চতা সবই যেন এক। একটুখানি তিল আর নোহার তুলনায় আরশির একটু লম্বা চুল, এই পার্থক্যটুকু ছাড়া আর কোনো পার্থক্য নেই। তবে সবচেয়ে বড় পার্থক্যটা হলো ওদের কথা বলার ধরন একেবারেই আলাদা। নুহা নূরকে কোলে তুলে নিল, বলল, প্রশ্ন সত্যি কঠিন আরুষি, তবে উত্তর সহজ, এটা নূর। তারপর আরশির কপালে এক মমতার চুমু দিয়ে বলল,
আর এটা আমার আরুষি। দুজন মিলে মাম্মাকে বোকা বানাচ্ছ, তাই না? একেবারে ফ্রেন্ডশিপ হয়ে গেছে বুঝি? আরুষি খিলখিল করে হেসে বলল, হ্যাঁ, পাপা বলেছে আমরা দুইজন সিস্টার। আর দেখো না, আমরা পুরো সেম সেম, কিন্তু নূর অনেক বেশি কিউট, তাই না মাম্মা? পিছন থেকে আহির হঠাৎ বলে উঠল। একদম মাম্মার মতো কিউট। তারপর আরুষিকে কোলে তুলে নিয়ে গালে একটা চুমু দিল। নূর মিষ্টি হেসে বলল, আর আরুষিও অনেক সুইট, একদম তোমার মতো পাপ্পা। নূর আর আরুষিকে দেখে নুহার ভেতরে যেন কোনো এক প্রশান্তির ঢেউ খেলে গেল। তার মন যেন কিছুটা হালকা হয়ে উঠল। এতক্ষণ যে আবেগের ঝড় তার ভেতরে ছিল, সেখানে একটু শান্তির বাতাস এসে লাগলো। আইন নুহার কাছ থেকে নূরকে তুলে নিয়ে দুহাতে দুটো মেয়েকে কোলে তুলে নিল। এক পাশে নূর, অন্য পাশে আরুষি। নুহার বুকের গভীরে এক অদ্ভুত অনুভূতি জেগে উঠল। এটি খুবই চেনা, যেন এক বিশাল সময়ের পর হারানো কোনো সুখ ফিরে পেয়েছে। আহির মৃদু হাসি দিয়ে নূর আর আরুষিকে আদর করে বলল, যাও খেলো দুজন, পাপ্পা একটু মাম্মার সাথে কথা বলবে। আরুষি আর নূর বাধ্য মেয়ের মতো এক ছুটে চলে গেল। নুহার তখনও নির্বাকভাবে তাকিয়ে, কিন্তু কিছু একটা ভেবে হাঁটতে যাবে। ঠিক তখনই আহির পেছন থেকে নুহার একটা হাত ধরে ফেল। নুহা পেছন ফিরে তাকালো না, দাঁড়িয়ে রইল এক জায়গায়। আহির ধীরে বলল, দেখুন নুহা, আমরা চাইলেই পারি, হয়তো সহজ নয় কিন্তু অসম্ভবও নয়। এতদিন অনেক ভুল হয়েছে আপনার আমার সময়ের, কিন্তু এখন তো সামনে আমাদের পৃথিবী দাঁড়িয়ে আছে। ওরা, নূর আর আরুষি, এসব কি এতটা কঠিন করার দরকার আছে? আমরা কি আবার শুরু করতে পারি না? নোয়া ধীরে পা বাড়িয়ে সামনে এগিয়ে এলো। চোখের ভাষায় কিছুটা শঙ্কা, কিছুটা প্রশ্ন। তার বুকের ভেতরটা কাঁপছে। সে মৃদু হেসে বলল, আমরা যদি আবার শুরু করতে চাই, তবে পুরনো কষ্টগুলো কোথায় রাখবো আহির? আপনার চোখে যদি এখনো একটু বিশ্বাস থাকে, আমি সেগুলোকে আপনার কাছ থেকে চেয়ে নেব। ধীরে ধীরে সময় নিয়ে সবটা ঠিক করে দেব। আমি জানি অতীত বদলানো যায় না, তবে কথা দিতে পারি আমাদের ভবিষ্যৎ নষ্ট হবে না। চাই না এক রাতেই সব মুছে যাক, শুধু চাই আবার হেঁটে চলা শুরু হোক আপনার সাথে, আমাদের মেয়েদের নিয়ে। নোহার চোখ ছলছল করে উঠল। একে অপরের দিকে তাকিয়ে কোনো শব্দ ছাড়াই তাদের অনেক কথা বলা হয়ে গেল। আহির গভীর এক নিঃশ্বাস ফেল। চোখে এক অজানা দুঃখের ছায়া ভেসে উঠল, প্রতিটি শব্দে ব্যথার তীব্রতা। আমি জানি, জেনে শুনে বা অজান্তে হোক, আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি। আপনার জীবনের সবচেয়ে কঠিন সময়ে আমি আপনার পাশে ছিলাম না। কিন্তু যখন আপনি প্রেগনেন্ট ছিলেন, যদি বলি সেই সময়ে আমি জানতাম না, আপনি বিশ্বাস করবেন? আচ্ছা বাদ দিন, বিশ্বাস করতে হবে না। বিশ্বাসের বিষয়টি আজ আর গুরুত্বপূর্ণ নয়। সব কিছুর জন্য আমি ক্ষমা চাচ্ছি। যদি মনে করেন আমি কোনো শাস্তির প্রাপ্য, বলুন। আর আপনি যদি চান, আমি আজই চলে যাব, সত্যিই চলে যাব। নুহা নোহা আহিরের দিকে তাকিয়েছিল, কিন্তু কি বলা উচিত বুঝে উঠতে পারছিল না। হৃদয়ে এক অদৃশ্য ক্ষত, যা এতদিনে পুরোপুরি ভরপুর হয়ে উঠেছিল। আহিরের কথায় সেসব অনুভূতি আবারও জেগে উঠেছিল। নোহা কিছু বলতে পারল না। আহির নোহার দিকে একবার তাকালো, চোখে এক অশ্রুসিক্ত সিদ্ধান্ত নিয়ে হনহন করে চলে গেল। নোহা তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল, মন অস্থির। কিছু না বলা বাক্যও যেন বাক্যই রয়ে গেল। নোহার চোখে এক অসীম নীরবতা। একদিকে তার একটা সিদ্ধান্ত, অন্যদিকে এই মানুষটা যার প্রতি ভালোবাসার কষ্টের সম্পর্ক এখনও অমীমাংসিত। একে অপরের মধ্যে কত অদৃশ্য সম্পর্ক রয়ে গেছে তা নোহা নিজের ভিতরে অনুভব করছিল, কিন্তু কি করবে বুঝতে পারছিল না। নোহা এক দৃষ্টিতে হাঁটছিল, মাথায় অগণিত চিন্তা ঘুরছে। হঠাৎ চোখে পড়ল সিফাত। সিফাত নোহার দিকে তাকিয়ে মৃদু হাসলো, তারপর বলল, কি ব্যাপার বলুন তো, আপনাকে এমন দেখাচ্ছে কেন? কিছু না তো। আপনি আরুষি আর নূরকে দেখেছেন? সিফাত একটু মাথা ঝুঁকিয়ে বলল, হ্যাঁ, ওরা নানা নানুর সাথে আছে। আমি একটু আগে তাদের সাথে দেখা করে এলাম। আরুষি বাবাকে পেয়ে বেশ খুশি। তবে আপনার ব্যাপারটা বুঝলাম না, আপনার প্রিয় স্বামীকে দেখে আপনি খুশি হননি? নোহা অল্প হেসে বলল, আপনি সবসময় মজার মুডে থাকেন, তাই না? তবে আমি একদমই মজার মুডে নেই। নুহা ম্যাডাম, আপনি কি কোনোভাবে আফসোস করছেন? মানে নানুর কথা শুনে আমাকে বিয়ে না করার জন্য? আপনার মনে হয়
সিফাত হাসতে হাসতে বলল, একদমই না। আমি আপনাকে এত বছর ধরে দেখেছি, আপনার মনে আপনার বরকে নিয়ে অল্প না অনেকটা ভালোবাসা আছে। সেজন্যই তো এত বছর তিনি আপনার সাথে না থেকেও আপনার মনে আছেন। তবে আপনার চোখে মুখে এত দ্বিধা কেন নুহা? আরশি তার বাবাকে পেয়েছে, নূর তার মাকে পেয়েছে, তো আপনারও কি এবার ফিরে যাওয়া উচিত না? দেখুন, এত বছর তো থাকলেন দূরে, বলে থাকতে তো পারেননি। আরশি সারাক্ষণ ওর বাবাকে খুঁজেছে, আজও কত খুশি। আমি চাই আরশি এমনই হ্যাপি থাকুক সব সময়। আপনি আরুষিকে অনেক ভালোবাসেন, তাই না? সিফাত একটু হেসে বলল, ভীষণ ভালোবাসি, তবে ওর মাকে তার থেকেও বেশি ভালোবাসি। কিন্তু দুঃখজনকভাবে ওর মা তা বুঝল না। আচ্ছা নোহা, একটু চেষ্টা করে দেখুন তো আরশির আঙ্কেল থেকে আব্বু বানাতে পারেন কি না। সিফাতের মজার চলে বলা কথাগুলো শুনে নুহা হাসল। সিফাত আবারও বলল, আপনার হাসির সাথে কি কোনো শত্রুতা আছে নাকি? সারাক্ষণ মনে হয় আপনি কিছু ভাবছেন। আচ্ছা সিরিয়াস কথা বলি, দেখুন, জীবন আমাদের বারবার সুযোগ দেয় না, কিন্তু আপনাকে দিয়েছে। এই কয়েক বছর আপনার চোখে আমি আহিরের অভাব দেখেছি। আপনি সবসময় চাইতেন আরশি তার বাবাকে পাক, কিন্তু উপায় ছিল না। এখন তো আছে, নিজেকে আর একটা সুযোগ দিন, বাকিটা জীবন ভালো থাকুন। আর আপনার উনি, যা দেখলাম তিনি খুব খারাপ মানুষ নন, আপনার ব্যাপারে বেশ পজিটিভ, অবশ্য আমার থেকে বেশি না। আপনি বেশ সিরিয়াস কথা বলতে শিখে গেছেন। তো এবার আরুষির জন্য একটা চাচি আম্মা নিয়ে আসুন। আর কতদিন একা থাকবেন আর অন্যের বউ বাচ্চার খেয়াল রাখবেন শুনি? সিফাত একটু হেসে বলল, কি করব বলুন? আপনার একটা বোন ছিল, আগেই বিয়ে দিয়েছেন, কাজটা কি আপনি ঠিক করেছেন? আরুষির পাপ্পা তো তার মাম্মাকে আমাকে কোনো মতেই দেবে না, আমার কপালটাই খারাপ। নুহা আবারও হাসল, তারপর বলল, অনেক খারাপ হয়েছে আপনার সাথে। যে কেউ আপনার কষ্টের কাহিনী শুনলে কান্না করতে শুরু করবে। সিফাত হালকা হাসি চাপতে চাপতে মাথা চুলকে বলল, সবাই কাঁদলো আর আপনি হাসছেন? কপাল কপাল, আপনার এত দেখাশোনা করে আমার লাভের লাভ কিছুই হলো না। এখন মনে হচ্ছে আমার কপালে বিয়ে লেখা নেই। হে আল্লাহ, কিছু করো তোমার এই বান্ধার জন্য। অবশ্য আপনার ওই ফপিকে কি এখনো সিঙ্গেল আছে? মানে এমনি জিজ্ঞেস করলাম। নুহা আর সিফাত একসাথে হেসে উঠল। দূর থেকে দাঁড়িয়ে আহির গভীর দৃষ্টিতে তাদের দিকে তাকিয়েছিল, চোখে এক অদ্ভুত চিন্তা, যেন কিছু অনুভূতি তার মধ্যে দানা বাঁধছিল। ঘরে প্রবেশ করে নুহার চোখে পড়ল আহিরের চোখ কাপড় দিয়ে বাঁধা। আরুষি আর নূর কানামাছি খেলাই মত্ত। নুহা নরম কণ্ঠে বলল, আরুষি, নূর অনেক হয়েছে খেলা, এবার ঘুমাতে হবে। নুহার এই কথাগুলো কানে যেতেই আহির ধীরে চোখ থেকে কাপড়টি খুলে ফেলল। আরুষি আর নূর নিজেদের সাথে আহিরের হাত ধরে খাটে নিয়ে গেল। নূর আর আরুষি মাঝখানে, আহির আর নুহা দুজনেই একসাথে শুয়ে এক নিস্তব্ধতায় আবদ্ধ। ঘরটি যেন এক শান্তিময় স্নিগ্ধতায় ভরে উঠেছে। আরুষি বলল, বাবা একটা গল্প বলো না, মাম্মা তো রোজ বলে, আজ তুমি বলো। নূর মিষ্টি কণ্ঠে বলল, হে পাপ্পা, ওই রাজকুমারীর গল্পটা বলো না, আরুষিও শুনবে, বলো না। আরুষি অবাক হয়ে বলল, রাজকুমারী বলো না পাপা, বলো না। আই চুপচাপ এক মুহূর্ত স্থির হয়ে রইল, তারপর কোমল হাসি দিয়ে বলল, ঠিক আছে, দুজনেই চোখ বন্ধ করো। এক সময়ের এক রাজ্য, সে রাজ্যের রাজপুত্র একদিন তার প্রিয় রাজকন্যাকে অভিমানে বিদায় জানিয়ে হারিয়ে গিয়েছিল দূরের কোনো অজানায়। সে সময় সে ব্যথা, সে বিসর্জনের গল্প কেউ জানতো না। শুধু রাজপুত্রের অন্তরের অন্তঃস্থলে জমেছিল এক নিঃশব্দ যন্ত্রণা। বহুদিন পরে এক স্নিগ্ধ সকাল ছুঁয়ে রাজপুত্র ফিরে এলো তার প্রিয় রাজ্যে। আর ঠিক সেই মুহূর্তে হেমন্তের হাওয়ায় ভেসে আসা একটা হাসির রেখায় সে প্রথমবার দেখল রাজকুমারীকে। রাজকুমারীর ঠোঁটে থাকা এক রহস্যময় হাসি আর চোখের গভীরে লুকোনো এক নিঃশব্দ কাব্য, সব মিলিয়ে রাজপুত্রের হৃদয়ে যেন এক নিমিষে থমকে গেল। মনে হলো সে হারিয়ে গেছে কোনো রূপকথার অলিখিত পাতায়, কোনো পরিঘেরা স্বপ্ন রাজ্যে। কিন্তু রাজকুমারীর হৃদয়ে ছিল রাজপুত্রের নামে জমে থাকা অভিমান আর অভিযোগের পাহাড়। সময়ের কাঁটা যতই এগিয়ে গেছে, তাদের মাঝখানে বেড়েছে দূরত্ব, বেড়েছে ভুল বোঝাবুঝি। অনেক চেষ্টার পর অবশেষে রাজপুত্র রাজকুমারীর রাগ ভাঙাতে সক্ষম হয়। তারপর এক নতুন অধ্যায়ের সূচনা হয়, ভালোবাসার গভীর উপলব্ধির। রাজকুমারীর চোখে ছিল আবেগ, কণ্ঠে ছিল কষ্ট, কিন্তু মন ছিল গভীর ভালোবাসায় ভিজে থাকা এক পবিত্র নিবেদন।
রাজপুত্র সেই ভালোবাসায় এতটাই ডুবে গিয়েছিল যে বুঝে ফেলেছিল এই ভালোবাসায় এক জীবনে শেষ হবার নয়। তার অনুভব ছিল প্রবল, তার ভালোবাসা ছিল বিশাল এক নদীর মতো যার গভীরতা ছিল অসীম। হঠাৎ করে এক ঝড় উঠে আসে তাদের শান্ত জীবনে। জীবন আবারও তাদের আলাদা করে দেয়। সময় নির্লিপ্ত দর্শকের মতো পাশে দাঁড়িয়ে থাকে, কোনো সাহায্য না করে। দুইজন দুই মেরুতে চলে যায়, কিন্তু হৃদয়ের বাঁধন কখনো ছিন্ন হয় কি? রাজপুত্র প্রতিদিন প্রতি মুহূর্তে অপেক্ষা করে হয়তো কোনো একদিন রাজকুমারী আবার ফিরে আসবে। আর একদিন সত্যি দেখা হয় আবার। সেই পুরনো চেনা চোখ, সেই অচেনা অনুভব আবার ফিরে আসে। মুহূর্তেই রাজপুত্র আবার সেই পুরনো অনুভূতির মাঝে ডুবে যায়। কিন্তু রাজকুমারীর হৃদয়ে ছিল জমে থাকা দীর্ঘদিনের ক্ষত। রাজকুমারী ভাবে ভালোবাসা যেমন আসে, কষ্টও নিয়ে আসে। তাই রাজকুমারী হয়তো ভয় পেতে শুরু করেছে, যদি ভালোবাসার ছায়ায় সেই পুরনো ব্যথা আবার ফিরে আসে। রাজপুত্র বুঝতে পারে না কিভাবে আবার তার হৃদয়ে পৌঁছাবে সেই প্রিয় হৃদয়ের দুয়ারে। তার প্রত্যাশা, রাজকুমারীর অভিমান দুটি দেয়ালের মতো দাঁড়িয়ে যায় তাদের মাঝখানে। কিন্তু রাজকুমারী কি বুঝতে পারে রাজপুত্র কতটা পড়ে তার অনুপস্থিতির অগ্নিতে? রাজকুমারী কি জানে সেই কষ্ট কতটা গলিয়ে দেয় রাজপুত্রের আত্মা? প্রতিটি নিঃশ্বাস যেন দহনময়, প্রতিটি দিন যেন একটি বিষণ্ণ দীর্ঘশ্বাস। হারানোর যন্ত্রণা রাজপুত্রের বুকে এমনভাবে পড়ে যায় যেন হৃদয়ে ছেঁড়া এক অভিশপ্ত আগুন দিন রাত জ্বলছে। রাজকুমারী কি বোঝে তার অনুপস্থিতিতে রাজপুত্রের জীবন কতটা নিঃসঙ্গ আর নির্জন হয়ে পড়ে? সে কি দেখে রাজপুত্রের চোখে জমে থাকা ব্যথার ছায়া? সে কি টের পায় তার একটি ঘৃণা ভরা দৃষ্টি রাজপুত্রকে ভেতর থেকে কতটা ভেঙে দেয়? সেই প্রতিটি অভিমানী চাহনি, প্রতিটি নীরবতা যেন ছুরি হয়ে খোঁচা দেয় রাজপুত্রের হৃদয়ের প্রতিটি কোণে। সে কি জানে সেই দৃষ্টি রাজপুত্রের অন্তরকে কতখানি ক্ষতবিক্ষত করে? রাজকুমারী কি কোনোদিনও জানবে তার অনুপস্থিতির দীর্ঘ ছায়ায় রাজকুমারের হৃদয় কিভাবে প্রতিটি মুহূর্তে দগ্ধ হয়েছে? অনুভব করবে কি সে? আইরের কথা শেষ হওয়ার আগে নুহা উঠে চলে গেল। আলো আধারির খেলা তখনও বেলকুনির মেঠো বাতাসে রয়ে গেছে। নুহা নিস্তব্ধ রাতে নিচে হারিয়ে যাচ্ছিল নিজের ভাবনার ভেতরে। চুলগুলো এলোমেলো, হাওয়ায় উড়ছিল ধীরে ধীরে। আহির ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখে খাটের উপর ঘুমে ডুবে আছে নূর আর আরশি। নিঃশ্বাস ফেলার শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই ঘরে। আহির আস্তে পা ফেলে এগিয়ে আসে বেলকুনির দিকে, দাঁড়িয়ে পড়ে ঠিক নুহার পিছনে। নুহা পিছনে তাকায় না, শুধু হালকা ঠোঁট নেড়ে বলে ওঠে, আপনার তো না ফিরে যাওয়ার কথা ছিল, এখনই গেলেন না যে? কণ্ঠে ঠান্ডা অভিমান, যেন কোনো অভিযোগ নয়, অনেক কথার ভিড়। আহির চুপ করে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। বাতাসে ওড়ানো নুহার চুলগুলো বারবার তার মুখে এসে লাগছে, কিন্তু সে সরায় না। নুহা এবার একটু সরে গিয়ে দূরে তাকিয়ে বলে, সবকিছু তো শেষ হয়ে গিয়েছিল আহির, আপনি ফিরতে চান কেন? সবকিছু সত্যি শেষ হয়েছিল, নাকি আমরা জেদ করে শেষ করে ফেলেছিলাম? নুহা হেসে ফেলে, একটা বিষাদমাখা হাসি যেটা চোখে পড়ে থাকে কাটার মতো। আপনি যখন চুপ করেছিলেন তখনও ভাবিনি আজ এভাবে প্রশ্ন করবেন। ওই সময় যদি একটা কথাও বলতেন আমি হয়তো থেকে যেতাম। আহির নিচু গলায় বলে, আপনার ভাষায় আমাকে ঠিক কী বলা যায় বলুন? যে কোনো সম্বোধন মেনে নেব, তবে আমার মনে হয় না এই বিচ্ছেদ আমার থেকে বেশি আপনাকে কষ্ট দিয়েছে। আপনার কাছে আরুষি ছিল, আর আপনার খেয়াল রাখার জন্য সিফাত তো ছিলই আরুষির বাবা হয়ে। আপনি কি জানেন একটা বাচ্চা যখন ঘুমের ঘরে বলে আমার নিজের পাপ্পা কই, তখন সেই কথাটা কেমন লাগে একটা মায়ের কাছে? সিফাত চেষ্টা করেছে, কিন্তু সে তো আপনার জায়গা নিতে পারেনি। বলতে পারেন আমি নিতে দেইনি। এত কিছু পরেও আরুষিকে আপনার পরিচয় দিয়েছি। আমাকে আরুষির কথা জানতে দিয়েছিলেন? বলেছিলাম, আপনি শোনেননি। এখন তো আমি ফিরে এসেছি নুহা, এবার শুধু কথা শোনার জন্য না, সারা জীবন পাশে থাকার জন্য। নুহা কিছু বলে না, চোখের কোণ ভিজে আসে, তারপরও নিজেকে শক্ত রাখে। হঠাৎ নূরের একটুখানি কান্নার শব্দ ভেসে আসে ভেতর থেকে। নুহা চলে যেতে চাই, আহির নুহার ওড়না টেনে ধরল। আমিও সাথে যাই, আজ থেকে আর কারো চোখের পানি মুছানোর দায়িত্ব ফেলে পালাতে চাইব না, বরং পানি যাতে না আসে সেই চেষ্টা করব। না হয় এক মিনিট, আপনি বাচ্চাদের এসব রূপকথার গল্প শোনান, ভালোবাসা, বেদনা, বিচ্ছেদ। আহির চোখ টিপে পড়ল। সাধারণত বাচ্চাদের না, এইসব গল্প বাচ্চার মাকে শোনাচ্ছিলাম।
নোহা ওড়নাটা ছাড়ি নিয়ে দ্রুত ঘরে ঢুকেই দেখলো নূর ঘুমে ঘরে একটু একটু কাঁপছে, ঠোঁট কাঁপছে কান্নায়। নোহা গিয়ে নূরকে জড়িয়ে ধরলো কোমল হাতে, মেয়ের কপালে চুমু খেয়ে বলল, কি হয়েছে সোনা, কাঁদছো কেন? মা তো এখানে আছেই। নূর চোখ মেলে তাকালো নোহার দিকে, একজোড়া অশ্রুসিক্ত চোখে ভয় আর অভিমান মিশে আছে। মাম্মা, তুমি জানো আমি দেখলাম পাপ্পা আমাকে নিয়ে চলে গেছে। তারপর আমি তোমাকে খুঁজে খুঁজে কাঁদতে লাগলাম, কিন্তু তুমি কোথাও ছিলে না। তুমি ছিলে না মাম্মা। নোহার বুকের ভেতর মোচড় দিয়ে উঠল ছোট্ট একটা স্বপ্ন, অথচ কত ভয়ঙ্কর প্রভাব ফেলে দিতে পারে শিশুর মনে। নোহা আরও শক্ত করে মেয়েকে বুকের মধ্যে টেনে নিল, চুলে হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করলো, অথচ নিজের চোখের কোনো তখন ভিজে উঠেছে। আই ধীরে ধীরে এগিয়ে এলো, নীরবে মেয়ের পাশে বসে ওর হাতটা নিজের হাতে নিল। পাপ্পা তো কোথাও নিয়ে যায়নি মাম্মা, এই তো মাম্মা তোমার সাথে আছে। নোট আবছা চোখে আহিরের দিকে তাকিয়ে আবার চোখ বন্ধ করলো, যেন বাবার শব্দে স্বস্তির ঘুমে ঢুকে পড়ল। নোহা চুপচাপ বসে রইল, মনে অজস্র প্রশ্ন, কিন্তু সেদিন রাতে কোনো প্রশ্নের উত্তর চাইল না সে। শুধু মেয়েটার মলিন মুখখানায় হাত বুলিয়ে গেল বারবার। ঘুম থেকে ধীরে ধীরে চোখ খুলল নোহা, পদ্মার ফাঁক গলে রোদের এক চিলতে রেখে এসে মুখে পড়েছে। বাইরে পাখির ডাক, বাতাসে হালকা একটা শান্তির গন্ধ, রাতে অস্থিরতা যেন কোথাও হারিয়ে গেছে। নূর তখনও তার বাহুতে মাথা রেখে ঘুমিয়ে, ঠোঁটে একটুখানি শান্তির হাসি। পাশেই আরশি। নোহা ওদের দুজনকে দেখে বুক ভরে শ্বাস নিল। খাটের পাশে রাখা সোফায় বসে আই তাকিয়ে আছে নীরবে, চোখে একরাশ ক্লান্তি। নোহা অবাক হয়ে তাকালো, মানুষটা সারাত এখানে এইভাবে বসেছিল। আস্তে করে বলল, রাতে ঘুম না হওয়ার কোনো বিশেষ কারণ ছিল? আহির হালকা একটা হাসি দিল। ঘুমানোর সাহস হয়নি, চোখের তৃষ্ণা মেটানোর চেষ্টা করছিলাম, এটুকু চেষ্টাতেই রাত কেটে গেল। নোহা চুপ করে রইল। আই ধীরে ধীরে উঠে দাঁড়ালো, ভাঙ্গা ভাব লুকোতেই মাথার চুলে একবার আঙ্গুল বুলিয়ে নিল। আমাকে ফিরতেই হবে নোহা, অফিস আছে, দায়িত্ব আছে, কতদিন আর এইভাবে থাকবো? ঈশান ফোন করেছিল, আমাকে যেতেই হবে। নোহা খাট থেকে নামতে নামতে নিলিপ্ত ভঙ্গিতে বলল, তাহলে চলে যান, আমি তো আপনাকে কখনো যেতে মানা করিনি। আহির কয়েক কদম এগিয়ে এলো, কণ্ঠটা হঠাৎ করে এক অদ্ভুত কোমলতায় ভরে উঠল। আমি কি পাগল? আমার মেয়েদের ফেলে একা চলে যাব? গেলে ওদের নিয়েই যাব। এবার আপনি ঠিক করুন আপনি কি করবেন। একটুকু নিস্তব্ধতা যেন পুরো ঘরটাকে গ্রাস করে নিল। নোয়া দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে কয়েকবার এগিয়ে এলো, চোখে গভীর এক দৃঢ়তা নিয়ে আহিরের চোখে চোখ রেখে বলল, আপনি ঠিক কি বোঝাতে চাইছেন সেটা স্পষ্ট করে বলুন আহির। এই ঘুরিয়ে পেঁচিয়ে বলা কথাগুলো দিয়ে আমাকে বাধ্য করার চেষ্টা কেন করছেন? আহির এক ধাপ এগিয়ে এসে কণ্ঠে কোমলতা মিশিয়ে বলল, নুহা প্লিজ আমার সঙ্গে চলুন। আরুষি আর নূর, ওদের মাম্মাকে ওদের দরকার, ওরা আপনাকে ছাড়া থাকতে পারবে না। আহির দেখুন। আহির নোরার ঠোঁটের দিকে একটু ঝুঁকে আসলো, ঠোঁটে কোণে মুচকি একটা হাসি। ওদের পাপ্পাও থাকতে পারবে না, মাম্মার দরকার শুধু ওদের নয়, পাপ্পারও আছে খুব। এক মুহূর্তেই নীরবতা, তারপর হঠাৎ নোহা এক ধাক্কায় আহিরকে একটু দূরে সরিয়ে দিল। দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলল, ভেবে দেখবো, তবে সেটা শুধুই আরুষি আর নূরের জন্য, আপনার জন্য না। আহির হালকা হেসে একটু দুষ্টামি মেশানো কণ্ঠে বলল, আমি আমার জন্য বলছি নাকি? আমি তো বলেছি ওদের পাপ্পার জন্য। নোহা ঘর থেকে বের হতেই হঠাৎ মুখোমুখি হয়ে পড়ে শিফাতের। এক মুহূর্তের জন্য দুজনেই থমকে গেল। শিফাত একটু সরে দাঁড়ালো, চোখে মুখে নরম এক হাসি। আরে সাবধানে, আর একটু হলেই ধাক্কা লেগে যেত। নোহা একটু থেমে নিচু গলায় বলল, সরি, আসলে আমি আপনাকেই খুঁজছিলাম, একটু সময় হবে আপনার? শিফাত চুপ করে একবার নোহার দিকে তাকালো, তারপর মাথা নেড়ে বলল, কেন নয়, চলুন ওই দিকটায় যাওয়া যাক। দুজনেই ধীরে পায়ে হেঁটে যেতে লাগলো পাশের বাগানটার দিকে। পাশাপাশি হাঁটলো, কেউই সেভাবে কিছু বলছে না, শুধু বাতাসে ভেসে যাচ্ছে কিছু না বলা শব্দ, কিছু চুপ করে যাওয়ার প্রশ্ন। শিফাত হঠাৎ মৃদু কণ্ঠে বলল, আপনার মুখে যে হাসিটা দেখছি তাতেই বুঝে গেছি আমি হেরে গেছি, তবে তাতে দুঃখ নেই। আপনি যদি সুখে থাকেন তবে হারাটাও গর্বের। যাই হোক, কি বলবেন বলুন।
নূর কিছুটা হতভম্ব হয়ে সিফাতের দিকে তাকিয়ে বলল। তা আপনি কিসে হারলেন বলুন তো? সিফাত একটু হেসে বলল। সেসব আর এখন বলার দরকার নেই। আপনি হয়তো সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন বা এখনও দ্বিধাদ্বন্দ্বে আছেন। আপনি বুঝলেন কিভাবে? আপনার আব্বু আর আমার আব্বু তো খুব ভালো বন্ধু ছিল, সেটা তো আপনি জানেনই। আমাদের দুই পরিবারের সম্পর্কটাও কম ছিল না। আপনি আর নিশিত প্রায় আসতেন আমাদের বাড়িতে, বিশেষ করে যখন আপনার আম্মু অফিসে যেতেন। আমি তখন হয়তো 8-9 বছরের, আপনি ছিলেন না আরও ছোট। আমি ছোটবেলা থেকে নানুদের বাড়িতে থাকি। আম্মুই একমাত্র মেয়ে ছিলেন ওনাদের। আম্মুর বিয়ে হয়ে যাওয়ার পর ওনারা খুব একা হয়ে পড়েছিলেন, তাই আমাকেও আম্মু বাধা দেননি। একদিন বাড়িতে ফিরে দেখি আপনি আর নিশি আমার ঘরে ঢুকে আমার খেলনার জিনিস নিয়ে খেলছেন। আমি খেলতে গেলাম, আপনি না করে দিলেন। রেগে কাঁদতে লাগলাম। পরে আপনি এসে বন্ধুত্ব করতে চেয়েছিলেন, আর আমি রেগে গিয়ে আপনাকে ধাক্কা দিই। আপনি পড়ে গিয়ে কপালে আঘাত পেলেন। সেদিন আম্মু আমাকে কয়েকটা চড় দিয়েছিল, মনে আছে এখনো। নুহা চোখে বিস্ময় নিয়ে জিজ্ঞেস করলো। আপনি আমাকে ছোটবেলা থেকেই চেনেন, এতদিন তো কখনো বলেননি কিছু। একবার বলছিলাম, মনে নেই? আপনার এক জন্মদিনে গিয়েছিলাম। হ্যাঁ বলেছিলেন, কিন্তু আমি অতটা গুরুত্ব দিইনি। সিফাত নুহার চোখে তাকিয়ে নীরবতাকে ভেঙে এক দীর্ঘশ্বাসের পর বলল। সেই দিনটার কথা আমার আজও মনে আছে, যেদিন আপনাকে ভুল করে আঘাত করেছিলাম। এরপর থেকে আপনাকে আমাদের বাড়িতে দেখলে আমি রাগে লজ্জায় না জানি কিসের জেদে চুপচাপ অন্য রুমে গিয়ে বসে থাকতাম। একদিন আম্মু আমাকে ডেকে পাশে বসালেন, আপনার সঙ্গে বন্ধুত্ব করতে বললেন, কারণ আমাদের নাকি সারা জীবন একসাথে কাটাতে হবে। আমি অবাক হয়ে তাকাই রইলাম আম্মুর দিকে। এই বয়সে এত বড় কথা মাথায় ঢুকতে পারছিল না। কেন জিজ্ঞেস করাতে আম্মু বললেন, আমার বাবা মা আর আপনার বাবা মায়ের ইচ্ছে আমি যেন বড় হয়ে আপনার দায়িত্ব নেই, যেন সারা জীবন আপনার পাশে থাকি, আপনার খেয়াল রাখি। আম্মু তখন আমার হাতে এক অদৃশ্য প্রতিজ্ঞা বাঁধন বেঁধে দিলেন, আমি যেন কখনো আপনাকে কষ্ট না দেই, কখনো চোখের জল না ফেলতে দেই, বরং আপনাকে ভালোবাসি, আপনাকে আগলে রাখি। তখন না বুঝে আমি কথা দিয়েছিলাম আপনাকে কখনো আঘাত দেব না। এরপর একদিন আবার নানু বাড়ি থেকে ফিরলাম, সাহস করে বন্ধুত্বের হাত বাড়াতে চাইলাম আপনার দিকে, কিন্তু আপনি তখন রেগে ঠায় দাঁড়িয়ে আমার সঙ্গে কথাও বললেন না। আমাকে দেখলেই লুকিয়ে পড়তেন। আমি যতদিন বাড়িতে থাকতাম আপনি একেবারের জন্য বাড়িতে আসতেন না। তবে আম্মু যখন আমাকে নিয়ে আপনাদের বাড়িতে যেতেন, তখন আমি লুকিয়ে লুকিয়ে আপনাকে দেখতাম। জানেন কেন যেন ভালো লাগতো আপনাকে দেখতে। ইচ্ছে করতো পাশে গিয়ে বসি, আপনার সাথে খেলি, কথা বলি, কিন্তু আপনি ছিলেন রাগে ভরপুর, জেদে অটল। আমাকে কোনোভাবেই বন্ধু বানালেন না। তারপর থেকে আমি আর আপনার থেকে লুকিয়ে থাকতাম, নিঃশব্দে দূরে থেকে আপনাকে দেখে যেতাম। আর আমার জীবনের বেশিরভাগ সময় তখন কেটেছে নানুর বাড়িতে। সেখানেই ছিল পড়াশোনা, সেখানেই ছিল আমার দুনিয়া। এইভাবে চলছিল সময়। তারপর একদিন আম্মু জোর করে আমাকে নিয়ে এলেন আপনার 12 বছর জন্মদিনে। আপনি হয়তো শোনেননি, তবে সেদিন আপনার বাবা সবার সামনে বলেছিলেন, আমরা যখন বড় হব তখন আমাদের বিয়ে দেবেন। সেই মুহূর্তে আমার কেন যেন মনে হচ্ছিল এই বুঝি স্বপ্নের শুরু। তারপর আবার ফিরে গেলাম নানু বাড়ি, ক্লাস আর কোচিং ব্যস্ততায়। কিন্তু জানেন, সেই জন্মদিন থেকেই যেন কিশোর মনে আপনাকে ঘিরে এক অদ্ভুত অনুভূতির জন্ম হলো। এটা কি প্রেম, ভালো লাগা, নাকি টিনেজ বয়সের আবেগ? আমি বুঝে উঠতে পারতাম না। আপনাকে দেখলেই মনটা কেমন করত। আপনি তখন ধীরে ধীরে আমার স্বপ্নে হয়ে উঠলেন। আমি শুধু জানতাম আপনি আমার ভবিষ্যতের অংশ। বুঝতে পারলাম আম্মুর সেদিন বলা কথার মানে। আমি তখন অপেক্ষার প্রহর গুনছিলাম, এইচএসসি শেষ করলেই স্থায়ীভাবে বাড়ি ফিরে যাব, আপনার পাশে পাশেই থাকব। মনে মনে স্বপ্ন বুনতাম একদিন আপনি বধূবেশে আমার হয়ে যাবেন, চিরদিনের জন্য। আর আমি মুছে দেব আপনার সমস্ত অভিমান, আপনাকে বলবো আমার সমস্ত না বলা কথা। কিন্তু সেই স্বপ্নে এক নিমিষে ভেঙে চুরমার হয়ে গেল। এইচএসসি শেষে বাড়ি ফিরেই ছুটে গেলাম আপনার বাড়িতে, কিন্তু শুনি আপনার ওখানে নেই, দাদুর বাড়ি চলে গেছেন। আরও একটা খবর পেলাম, আপনার বিয়ে হয়ে গেছে। আমি হতবাক, যেন কেউ বুকের ভেতরটা ছিঁড়ে নিয়ে গেল। ছুটে গিয়ে আম্মুকে জিজ্ঞেস করলাম, এটা কিভাবে হলো, এসব কেন হলো? আম্মু বলল, আপনার দাদা শেষ ইচ্ছের কাছে আপনার বাবা হার মেনেছে। এর জন্য উনি আমার বাবা মার কাছে ক্ষমাও চেয়েছেন। সেই মুহূর্তে আমার কিশোর চঞ্চল মনটা শুধু একটা অনুভূতি অনুভব করছিল, হারিয়ে যাওয়ার। চোখের সামনে ভেঙে পড়ল আমার সাজানো স্বপ্ন, আমার কল্পনার আপনি। সেদিন যখন সকালে আপনাকে আমাদের বাড়িতে বসে থাকতে দেখলাম,
আমার বুকটা ধক করে উঠল। আমি বুঝলাম কিছুটা অনুভূতি হয়তো কখনো পুরোপুরি মরে না, কেবল ঘুমিয়ে থাকে। আপনার মুখ দেখে মনে হলো সেই ঘুমন্ত অনুভূতিগুলো হঠাৎ একসাথে জেগে উঠেছে। সত্যি বলতে আমি আপনাকে ভুলেই গিয়েছিলাম, কিন্তু সেদিন আবার সব ফিরে এলো। আম্মু যখন পরিচয় করিয়ে দিলেন, আপনার চোখে আমি সেই পুরনো নোহাকে চিনে ফেললাম। কিন্তু আপনার কথাগুলো শোনার পর কেন যেন আমার নিজেকে খুব অসহায় মনে হচ্ছিল। খুব হিংসা হচ্ছিল আপনার সেই স্বামী নামের মানুষটার প্রতি। তবু নিজেকে শান্ত রাখলাম। আপনার অস্থিরতায় আমার অস্থির লাগছিল। আপনার কষ্ট আমায় কেন যেন পুড়িয়ে দিচ্ছিল। তাই এগিয়ে গেলাম, সাহায্য করলাম। জানি না কেন করলাম, মনে হয়েছিল আপনাকে সুখী দেখতে চাই। আহিরের কাছে ফিরে যেতে বলেছিলাম আপনাকে, কারণ সেটাই তখন ঠিক বলে মনে হচ্ছিল। কিন্তু আপনি গেলেন না। তখন বুঝলাম হয়তো সময় আমাকে আরেকটুখানি সুযোগ দিতে চায়, আপনাকে পাওয়া না হোক, আপনার পাশে থাকার। আমি ঠিক করেছিলাম আপনি যদি আমাকে কখনো ভালো নাও বাসেন, তবুও আমি বন্ধু হয়ে থেকে যাব, হাসি মুখে আপনার পাশেই থাকবো। আজ এসব বললাম শুধু এই কারণে আপনি চলে যাবেন নতুন জীবনের পথে, চেনা সব কষ্ট ভুলে গিয়ে যাবেন নির্বাণের পথে। তাই আর দেরি করিনি, ভেবেছি না বলা কথাগুলো আজ বলে ফেলি, তবু একটুখানি হালকা হই। আর হ্যাঁ, বন্ধু থাকি বা না থাকি, আরশির আঙ্কেল হয়ে থাকার অধিকারটা কিন্তু আপনি কেড়ে নিতে পারেন না। ও আমার নিজের মেয়ের মতো, বরং মেয়ে। আমি আপনার আগে ওকে কোলে নিয়েছি। ওর প্রথম হাঁটা, প্রথম কথা বলা, সব কিছুর সাথে আমি ছিলাম। ও আমার জান বলতে গেলে।